বর্তমান বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকার নির্দেশ। 226 জনকে হত্যার বিষয়ে হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। চিন্ময়ের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার, রোববার শুনানি। সর্বসম্মত গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকে স্বাধীনতা যুদ্ধ বলছে বিএনপি। নারী সংস্কার কমিশনের প্রস্তাব, ইসলামী দলগুলোর প্রত্যাখ্যান। এবং মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও 106 রানে জিতল বাংলাদেশ। 1-1 সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। বর্তমানে এমন এক বিশ্বে বাস করতে হচ্ছে যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ কখনোই কাম্য হতে পারে না। বুধবার বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। পরে এক অনুষ্ঠানে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনীর আত্মবিশ্বাস বক্তব্যে তিনি বলেন, এমন এক বিশ্বে আমাদের বসবাস যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি ঘিরে থাকে, সুতরাং প্রস্তুতি না রাখাটা অসম্ভব। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তাদের তৎপর থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে 2024 সালের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গেল বছরে বন্যা স্বাভাবিক ছিল না। দায়িত্ব নেয়ার পরপরই শুরু হওয়া দুর্যোগ সম্পর্কে ধারণা ছিল না সরকারের। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। স্বনির্ভর জাতি গঠনে দুর্গতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। শেখ হাসিনার এমন বক্তব্য আদালতের জন্য হুমকি কিনা তার ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 মের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। সেখানে বসেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ এবং বিভিন্ন বার্তা দেন তিনি। ইতোমধ্যে এর বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ পেয়েছে। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে ট্রাইব্যুনালেরও। সম্প্রতি 226 মামলায় 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা এবং ফেসবুক পেজে প্রচার করায় গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম ও শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, খুব শীঘ্রই এই মামলার ইতিবাচক ফলাফল দেখা যাবে। বিচার প্রক্রিয়া যথাযথ গতিতে অগ্রসর হচ্ছে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা
যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। বলতে পারছি না। এদিকে নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া আশুলিয়া থানায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ৮ জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিন স্বামীর অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী দীপুমণির প্যারোলে মুক্তির আবেদন শুনানি হয়। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর তা প্রত্যাহার করেছেন চেম্বার আদালত। বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন স্থগিত আবেদনের পর তা প্রত্যাহার করা হয়। এদিকে রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয়া হবে ৮ মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই দিন ঠিক করেন। কাজী পাপ্পুর আরও একটি রিপোর্ট। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ভোরে রমনার বটমূলে চলছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শত শত মানুষ যখন সুরের মূর্ছনায় আচ্ছন্ন, তখনই বোমা হামলায় সৃষ্টি হয় বিভীষিকাময় পরিস্থিতি। দূর নিয়ন্ত্রিত দুটি বোমা বিস্ফোরণে নিহত হয় 10 জন, আহত হয় অনেকে। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের জুন মাসে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। বিস্ফোরক আইনের আরেক মামলা 24 বছর ধরে পড়ে আছে নিম্ন আদালতে। আইনজীবীরা জানান 2014 সালে একমাত্র ডেথ রেফারেন্সের মামলা যেটি দীর্ঘ সময় ধরে হাইকোর্টে পড়েছিল। রাজনৈতিক বিবেচনায় যখন ইচ্ছা তখন চার্জশিট দেওয়া, যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করা, আবার রাজনীতি চেঞ্জ হয়ে গেলে আরেক দলকে ফ্রেম করার চেষ্টা করা, এই যে এক সূক্ষ্ম কারচুপি এখানে থাকে, এখান থেকে যতদিন মুক্তি না হয়েছে ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে ন্যায় বিচার এস্টাবলিশ করা খুবই দুরূহ ব্যাপার। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাস্টে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবে। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রীর 3 বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। দুজনের কোনো সম্পদ গোপন নাই, ছিল না, অবৈধ সম্পদ নাই, প্রমাণ করতে পারেনি, তাদেরকে হাইকোর্ট বল লাগছে। এবং এটা ধরেন আমরা বলবো এটা সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড কেস ছিল। মামলা তাদের বিরুদ্ধে রায়, তাদের যে রায় ছিল সে রায় বাতিল হয়েছে, তার এখন খালাস হয়েছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র, এমন আকাঙ্ক্ষা নিয়েই স্বাধীনতা যুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের মালিকানা ভিত্তিক কারখানায় প্রশাসন নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ে সেন্ট মাদার টেরেসা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে দেশ এখনও বঞ্চিত। নিজেদের মধ্যে হিংসা প্রতিহিংসা হানাহানি না করে নতুন সমাজ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। যে কৃষক খেতে কাজ করে সেও কিন্তু আপনার অবদান রাখছে। আমাদের এই বাংলাদেশের জন্য আমরা কাজ করব, এটাই হওয়া উচিত আমাদের ভবিষ্যতের শপথ। মে দিবসের কর্মসূচি উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শ্রমিক দল। এতে সংগঠনের সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাচ্ছে বিএনপি। গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আগামীকালকের মহান মে দিবসের সমাবেশ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহান মে দিবসে এবার ভিন্ন আঙ্গিকে হবে শ্রমিক সমাবেশ। কত ধরনের আয়নাঘর, কত ধরনের গুম খুনের কত কর্মসূচি সেই কায়েমি স্বার্থবাদী সরকার করে, কিন্তু তো শেষ রক্ষা হয় না। এই ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন,
কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়ে সেই মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। এদিকে গুলশানে ইরানি দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বিএনপির প্রতিনিধি দল। পরে সাংবাদিকের প্রশ্নে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, খালেদা জিয়ার দেশে আসার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ হয়নি। মুহূর্তে বলা যাবে না নির্দিষ্ট করে, তবে আমরা খুব সহসাই আমরা আশা করছি ইনশাআল্লাহ উনি দেশে ফিরবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন ইসলামী দলগুলোর নেতারা। নারী সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া এবং করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে প্রস্তাবনার পাশাপাশি পুরো নারী সংস্কার কমিশনকেই প্রত্যাখ্যান করেন তারা। এ সময় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব পুরোটাই ইসলাম বিরোধী। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আলোচনার পাশাপাশি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিদ্বেষী ও জনবিচ্ছিন্ন প্রস্তাব বাতিলের দাবিতে সেমিনার আয়োজন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। দেশের সর্বোচ্চ পর্যায়ের ওলামা মাশায়েখের পাশাপাশি এতে অংশ নেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। সকল দল, মত, ধর্ম, বর্ণ মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজনে গড়ে তোলা হবে যদি তারা এখান থেকে সরে না আসে। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করার চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই। সংস্কারের নামে কমিশন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। জামায়াত আমির বলেন, ইসলামপন্থীদের বিভক্তি করে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ হয়ে গেছে। এ টু জেড আমরা এই কমিশনে মানি না। কিসের দ্বারা আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যার উত্থান ঠেকানোর জন্য আজকে এই সুরসুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ। আর নাস্তিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ জানিয়ে কোরআন বিরোধী এই কমিশন বাতিলের দাবি জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে ইসলামী আন্দোলন এবং এনসিপি একমত হয়েছে বলে জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেশিরভাগ বিষয়ে দু দলের ঐক্য আছে জানিয়ে দ্বিমতের বিষয়গুলো আলোচনা করা হবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান নাহিদ। এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন দেখেছে সবাই। অনেক চিন্তার সাথে এনসিপির চিন্তা মাঠে ময়দানে অনেকটাই একাকার। আমাদের যে বিচার সংস্কার এবং গণপরিষদের এজেন্ডা, 3টি এজেন্ডা রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের বেশিরভাগ বিষয়ে ঐক্যের জায়গা আমরা খুঁজে পেয়েছি। যেসব জায়গায় দ্বিমত হয়েছে সেটাও পরবর্তীতে কিভাবে নিরসন করে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি, এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষায় দেশ দিয়ে আছে। আমাদের এনসিপি চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকার। সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্ব নিশ্চিত করতে আইনি কাঠামো জোরদারের তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বললেন,
পেটেন্ট নিশ্চিত করতে পারলে দেশের শিল্পীরা বিশ্ববাজারেও টিকে থাকতে পারবেন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। পরে সুন্দরবনের মধু, কুমারখালীর বেডশিট, মধুপুরের আনারস সহ 24টি পণ্যে ভৌগোলিক নির্দেশক নিবন্ধন সনদ দেওয়া হয়। প্রতিটি সুর, তাল ও গানের পেছনে রয়েছে শিল্পী, সুরকার, প্রযোজক এবং সঙ্গীতকে জীবন্ত করে তোলার জন্য পরিশ্রম করা সৃজনশীল ব্যক্তিদের কঠোর পরিশ্রম। তবে এই সৃজনশীল মেধাগুলো বিকাশ লাভ করতে হলে তাদের কাজের সুরক্ষা ও ন্যায্য প্রতিদান নিশ্চিত করা জরুরি। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মেধা সম্পদ চুরির ঝুঁকি বেড়ে গেছে। আমাদের সময় এসছে স্ট্র্যাটেজিক্যালি গান নিয়ে একটা কাজ করবার, সেটার কাজ আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে মন্ত্রণালয়ে। সামনে হয়তো 2-3 মাসের মধ্যে আপনারা ঘোষণাটা দেখবেন। একটা হচ্ছে বাইরের দুনিয়ার কাছে আমাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদকে প্রজেক্ট করা, অর্থাৎ এটা আমাদের বিগেস্ট কালচার অ্যাসেট, এটাকে আমরা বাইরে প্রজেক্ট করব। আর দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সরকার একমত হলে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারে জাতিসংঘ, এমনটা জানিয়েছেন ঢাকায় সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এক বিবৃতিতে তিনি বলেন, রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। তিনি এও বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে যে কোনো মানবিক সহায়তা পাঠাতে প্রথমে দুই সরকারের সম্মতি প্রয়োজন, সেখানে জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। আসন্ন ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার আবারও ঘোষণা করল ফ্রিজ কিনুন হাম্বা জেতুন সিজন 2 অফার। মিনিস্টারের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতা পেতে পারেন গরু, ফ্রিজ, ক্যাশ ভাউচার এবং নিশ্চিত ডিসকাউন্ট সহ অনেক উপহার। আয়োজকরা জানান, প্রতি বছরই ঈদ উৎসবে গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে হাজির হয় মিনিস্টার। দেশের বাইরের খবর। ভারতের কর্ণাটকে পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়া এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজধানী বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে প্রাচীর ধসে অন্তত 8 দর্শনার্থী নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত হয়েছে 10 সন্ত্রাসী। ওদিকে ট্রাম্পের অর্থনৈতিক ও অভিবাসন ইস্যুতে তার প্রতি অসন্তোষ বাড়ছে বেশিরভাগ মার্কিনের। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন এক ব্যক্তি। এর জেরে ঘটনাস্থলেই তাকে পিটিয়ে হত্যা করে উপস্থিত জনতা। কর্ণাটক রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী জানান, এ মব সহিংসতায় 25 জন জড়িত রয়েছে। ইতোমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত 8 দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, রাতে প্রচণ্ড বৃষ্টির পর ভোর রাতে অক্ষয় তৃতীয়া পূজা করতে যাওয়া ভক্তদের ওপর 20 ফুট দীর্ঘ প্রাচীরটি ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের গোলাগুলিতে কমপক্ষে 11 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ISPR। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কেচ ও জিয়ারাত জেলায় সেনা অভিযানে এই ঘটনা ঘটে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্রমান্বয়ে বাড়ছে মার্কিনীদের অসন্তোষ। অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে তার কঠোর অবস্থানের কারণেই এমনটি ঘটেছে বলে তথ্য উঠে এসেছে ইপসসের জনমত জরিপে। জরিপের তথ্য মতে 42% উত্তরদাতা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন, আর অসন্তোষ প্রকাশ করেছেন 53% মার্কিনী। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। বর্তমান বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকার নির্দেশ। 226 জনকে হত্যার বিষয়ে হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। চিন্ময়ের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহার, রোববার শুনানি।
সর্বসম্মত গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকে স্বাধীনতা যুদ্ধ বলছে বিএনপি। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামী দলগুলোর প্রত্যাখ্যান। এবং মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস 106 রানে জিতল বাংলাদেশ। 1-1 সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।